হতে পারে এদের খাবারের সাথে কিছু একটা মেশানো হয়েছিল। তাদের ঘুম যত গভীর হয়েছিল, যে কেউ তাদের রুমে এসে তাদের ইঞ্জেকশন দিয়ে চলে গেছে, তারা বুঝতেই হয়তো পারেনি। মানে তুই বলতে চাইছিস ঘুমের ওষুধ বা ওই রকম কিছু? আসলে পুরো ব্যাপারটাই না আমার অনুমান। আসল ঘটনা কি ঘটেছে তার একটা লিঙ্ক বানানোর চেষ্টা করছি মাত্র। সত্যি হতে পারে, আবার নাও হতে পারে। তুই কিছু ছবি বা ভিডিও একটু দেখ তো। না রে, এখনো তো সেরকম কিছু পাইনি। কলকাতা শহরের বুকে থাকার হোটেলের কোনো সত্যি অভাব নেই। 3 স্টার থেকে 5 স্টার সব হোটেলের সন্ধান পাওয়া যায় এখানে। আপনার সাধ্য মতন কোনো জায়গা খুঁজতে বেশি বেগ পেতে হবে না শহরে। কিন্তু আজ আমরা চলে এসেছি শহর ছাড়িয়ে এক হোটেলের খোঁজে। তার নাম ভিলেজ ভিউ রিসর্ট। এই হোটেলের নাম হয়তো আপনারা শুনে থাকবেন, বেশ কিছুদিন এটা শিরোনামে আছে। আর এই হোটেল থেকে নাকি গ্রামের দৃশ্যর খুব ভালো ভিউ উপভোগ করা যায়। তো আমাদের সঙ্গে চলতে থাকুন আর প্রকৃতির শোভা দেখতে থাকুন। আমরা আপনাদের পুরো ভিউ তুলে ধরব, সঙ্গে থাকবেন। এতক্ষণ নিজের দিকে রাখা ক্যামেরাটা অন্য দিকে ঘুরিয়ে দিল সমরেশ। এবার মাইক্রোফোনটা বন্ধ করে বন্ধু রাত্রিরেখাকে বলল, সব ঠিকঠাক আছে তো? সব ঠিক আছে, তুই এভাবেই চালিয়ে যা। গল্পের আগে যাদের কথা শুনলেন তারা হলো সমরেশ আর রাত্রিরেখা, দুজন বেস্ট ফ্রেন্ড। দুজনের বাড়ি কলকাতার সল্টলেকে। তারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়ে উঠেছে। ওদের মধ্যে রাত্রিরেখা পড়াশোনাতে খুবই ভালো, আর সমরেশ খেলাধুলো আড্ডা এইসবের মধ্যে দিয়ে কাটাতো। তাই বলে অবশ্য সমরেশ যে পড়াশোনাতে একদম খারাপ সেটাও নয়, তবে ওর ওই দিকে মনোযোগ কমই ছিল। ওর ইচ্ছে ছিল বড় একজন ব্লগার হবে, এদিক ওদিক ঘুরবে, তা ক্যামেরা বন্দি করে সবার সামনে তুলে ধরবে। আজ সে একজন সফল ব্লগার, মিডিয়া প্ল্যাটফর্মে মিলিয়নের বেশি ফলোয়ার্স তার। ওদিকে রাত্রিরেখার গোয়েন্দা হওয়ার স্বপ্ন। এমন কোনো গোয়েন্দা গল্প নেই সে পড়েনি। ওর একটি গোয়েন্দা গল্প বই হলে আর কিচ্ছু লাগে না। নিজের রুমে একটা তাকে প্রায় 100খানেক বই সাজানো রয়েছে সেলফের মধ্যে। তার গোয়েন্দা হওয়ার কথায় বাবা মা এই বিষয়ে কোনো বাধা দেননি, তাই আজ সে একজন গোয়েন্দা হিসেবে কাজ শুরু করেছে। আর তার সহকারী তার বন্ধু সমরেশ। আরেকটা কথা, সমরেশের কানেকশন কিন্তু বহু দূর পর্যন্ত বিস্তৃত। তাই রাত্রিরেখা সমরেশকে রেখে তার সেই যোগাযোগের মাধ্যম ব্যবহার করলে সুবিধে ছাড়া অসুবিধে হবে না। আবার রাত্রিরেখার বাবা রৌচক বাবু আর মা মৈখিলী দেবী, আর সমরেশের বাবা শঙ্খনীল বাবু আর মা নীলাল্পনা দেবী, 4 জন তাদের কলেজ জীবন থেকেই বন্ধু। তাদের বাড়িও পাশাপাশি, তাই সমরেশ ও রাত্রিরেখার মধ্যে বন্ধুত্ব গড়ে উঠতে পেরেছে। আপনারা প্রথমে যা শুনলেন ওটা তারা ওদের একটা কেসে যাচ্ছে। এই শুরুটা হয়েছিল গত শুক্রবার দিন সকালবেলা। এই সমরেশ, ওঠ, এই দেখো, আরে এই ওঠ না, ওঠ বলছি, নালে কিন্তু গায়ে জল ঢেলে দেবো। গায়ে জল ঢালার কথা শুনে সমরেশ লাফ দিয়ে উঠে পড়ে। হিরে ভাই, একটু শান্তিতে ঘুমোতো দিবি না সকাল সকাল? ওই এই সকালে তোর ঘুমানোর সময়? রাত জুড়ে তুই কি করিস বলতো? আচ্ছা, কি হয়েছে বলতো? এত টাকাটা কি কিসের? আরে এই খবরটা পড়। ঠিক আছে, দে কই দে দেখি কি এমন খবর যার জন্য সকাল সকাল ডেকে আমার ঘুম ভাঙালি। হ্যাঁ, সমরেশ দেখল খবরের কাগজের একটা লেখাকে লাল কালি দিয়ে গোল করা হচ্ছে। সেখানে হেডিংটা রয়েছে, ভিলেজ ভিউ হোটেলে রহস্য মৃত্যু 3 জনের। পুলিশের বয়ান অনুযায়ী ওদের দেহে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, কোনো আঘাতও নেই। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। তবে নিশ্চয়ই কোনো শারীরিক সমস্যার জন্য এটা হয়েছে। পুলিশ ওদের দেহ পোস্টমর্টেমও পাঠিয়ে দিয়েছে, আর কোনো গেস্ট নিতে প্রাথমিকভাবে না করেছে। যারা আছেন তাদের যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতে বলা হয়েছে। আরে দূর, হোটেলের মধ্যে কিছু সমস্যা ছিল তাই এসব হয়েছে। এতে গোয়েন্দাগিরির কি আছে? তুই জানা বাবা, আমাকে একটু ঘুমোতে দে না। আচ্ছা ঠিক আছে, তবে তুই কিন্তু আমাকে ওই হোটেলের ডিটেলসটা দিবি মনে করে। আচ্ছা যা ঘুমা, কুম্ভকর্ণের নাতি কোথাকার। এরপরে সব বন্ধ ছিল কিছুদিন, কিন্তু রাত্রিরেখার নজর খবরের কাগজে খুঁজত ওই হোটেলের খবর।
ওর কেন জানি না মনে হতো এটা সাধারণ ঘটনা নয়, কিছু একটা ব্যাপার তো আছেই। এরপর আজ সকালবেলা আবার সেই খবর দেখল রাত্রিরেখা। সমরেশ তখনই তার বাড়িতে আসলো। রাত্রি, ওই রাত্রি, হ্যাঁ আয় এদিকে, বল কি বলবি। খবরের কাগজটা দেখেছিস? হ্যাঁ, আমি তোকে কিন্তু বলেছিলাম ওটা সাধারণ ঘটনা নয়, তুই বিশ্বাস করলি না। দেখ, গতকাল 7 জন মারা গেছে, একইভাবে পুলিশ আবার বডি নিয়েও চলে এসেছে। তবে এবার হোটেলটা বন্ধ করিয়েছে। আগের বার এ কাজটা করলে এমন ঘটনা আর ঘটতো না রে। হ্যাঁ ঠিক বলেছিস। চ, আজকে আমরা যাব। শহরের বাইরে এমন মনোরম একটা পরিবেশে কোনোভাবেই এরমভাবে একটা হোটেলকে বন্ধ হতে দেওয়া যায় না। যাবি? তো তোর কি মনে হচ্ছে আমি ইয়ার্কি মারছি? চুপচাপ ব্যাগ গুছা, আমাদের কয়েকদিন ওখানে থাকতে হতে পারে। আবার ওখানে থাকতেও হবে? যা তো ব্যাগটা গুছা, আর বাকি আমি দেখছি। গোয়েন্দা হিসেবে রাত্রিরেখার বিশেষ পরিচিতি রয়েছে, এক ডাকে অনেকেই চেনে তাকে। ইতিপূর্বে অনেক জটিল কেস সে অনায়াসে সফল করেছে। কিছুক্ষণ পর একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে রাত্রিরেখার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? নমস্কার, আমি বজ্র সুন্দর মালাকার বলছি, ভিলেজ ভিউ রিসর্টের মালিক। হ্যাঁ বলুন বলুন। কি আর বলবো ম্যাডাম, সবই তো খবরে দেখলেন। এই 2 দিনে 11 জন মারা গেল। এভাবে চললে আমাকে তো হোটেল তুলে নিতে হবে। কিছু একটা করুন আপনি। আচ্ছা, মৃত্যুটা কিভাবে হয়েছে জানতে পেরেছেন? প্রথম 3 জনের পোস্টমর্টেম রিপোর্ট কি বলে? আপনি দেখেছেন বা শুনেছেন কি? হ্যাঁ ম্যাডাম, পুলিশ অফিসার ফোন করে বলেছিল যে খালি ইঞ্জেকশন পুশ করেই নাকি সবাইকে মারা হয়েছে। কেউ ইচ্ছে করে এসব করছে ম্যাডাম, আমার হোটেলটাকে বদনাম করার জন্য। আপনি কিছু একটা করুন। আচ্ছা, আপনি আজকে সন্ধ্যায় হোটেলে একবার আসুন তো, আর আপনার সব কর্মচারীদেরও একবার ডাকুন। আমিও যাচ্ছি, সামনে কথা হবে। ধন্যবাদ ধন্যবাদ, আসুন তবে। রাত্রিরেখা আর সমরেশ নিজেদের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল গন্তব্যের উদ্দেশ্যে। শোন, সব জিনিসের ভিডিও আর ছবি কিন্তু ভালো করে তুলতে হবে, বুঝলি? আরে কোনো চিন্তা করিস না, আমি সব ঠিক করে করব। সমরেশ চলে যাওয়ার পর রাত্রিরেখার ফোনে একটি মেসেজ আসে। সে ফোন তুলে দেখে মেসেজটা এসেছে কোনো প্রাইভেট নাম্বার থেকে, আর তাতে লেখা রয়েছে, হোটেলে আসিস না, আসলে তুই আর ফিরবি না। রাত্রিরেখার সন্দেহ এবার সত্য প্রমাণিত হলো। ও ভেবেছিল কেউ ইচ্ছে করে করেছে, আর ঠিক সেটাই হলো। কারোর সাজানো ঘটনা না হলেই এই মেসেজটা আসতো না। তার মনে ভয় থাকলেও সে ভাবলো এবার একটা ইন্টারেস্টিং কেস এসেছে। বেরোতে বেরোতে প্রায় দুপুর হয়ে গেল তাদের। 2 ঘন্টা পর তারা তাদের গন্তব্যতে পৌঁছল। সেখানে দেখলো কয়েকজন লোক আর মহিলা বাইরে দাঁড়িয়ে আছে। একজন এগিয়ে এসে বলল, আপনি ডিটেকটিভ রাত্রিরেখা? হ্যাঁ, আমি ডিটেকটিভ রাত্রিরেখা। আপনি? আমি এই হোটেলের ম্যানেজার। ও আচ্ছা, বলুন। চলুন, আপনাদের জন্য 3 তলায় 208 ও 209 নম্বর ঘরটা রাখা হয়েছে। আর ম্যানেজার বাবু, আপনি আসুন। চলুন, বজ্রবাবু আসলে ডাকবেন আমাদের। জি। তাদের ব্যাগগুলো দুজনের হাতে দিয়ে ম্যানেজার বাবুর সাথে তারা এগিয়ে গেল লিফটের দিকে। লিফটে করে তারা 3 তলায় তাদের ঘরে গেল। ঘরটা খুবই সুন্দর, চারিদিকে মনোরম পরিবেশ, মন ভালো হয়ে যাওয়ার মতোই। সমরেশ নিজের মতো ফটো আর ভিডিও করতে লাগলো। এবার রাত্রিরেখা জিজ্ঞাসা করল, আচ্ছা ম্যানেজার বাবু, গত বৃহস্পতিবার যারা খুন হয়েছে তারা কোন রুমে ছিল? ওরা দোতলায় 107, 108 ও 109 এই 3টে রুমেই ছিল। হ্যাঁ, শুধু ওরা নয়, গতকাল যে 7 জন মারা গিয়েছেন সবাই ওই 3টে রুমেই ছিল। 107 ও 109 2 জন করেছিল, আর 108 3 জন ছিলেন। আচ্ছা, এই রুমগুলোতে এতজন করে কেন ছিল? মানে কোনো পরিবার ছিল? আগে না, ওরা সবাই বন্ধু গ্রুপ ছিল, এখানে ঘুরতে এসেছিল।
এমনিতে এতজন করে থাকার আমরা পারমিশন দিই না, কিন্তু ওরা খুব করে রিকোয়েস্ট করলে আমরা পারমিশনটা দিয়ে দিই। আর এদের বয়স কত হবে? ইউনিভার্সিটিতে পড়ে, ওই 25-26 মতো হবে। আগের 3 জন যারা মারা গেছিলেন তারা কি এরকম ছাত্র ছিল? না, ওনাদের বয়স মোটামুটি 45-46 ছিল। ও আচ্ছা, এই হোটেলে ঘরের সংখ্যা কত? জি, গ্রাউন্ড ফ্লোরে থাকার ঘর 15টা মতো, 1 থেকে 15। দোতলা বা ফার্স্ট ফ্লোরে 25টা ঘর, 101 থেকে 125। আর এই 3 তলায় 201 থেকে 225, মানে 25টা ঘর। এছাড়াও রিসেপশন, ডাইনিং হল, রান্নাঘর, গোডাউন সব গ্রাউন্ড ফ্লোরে আছে। মোট থাকার ঘর মোটামুটি 65টা আছে। আর ওই প্রিমিয়াম রুম দুটো, এই দুটো, 208 ও 209। আচ্ছা, ওই রুমগুলোর 107, 108, 109 ওইগুলোর বিশেষত্ব কি? কোনো বিশেষত্ব নেই। এই রুম দিয়ে কোনো ভিউ পাওয়া যায় না। খুব বাধ্য না হলে এই 3টে রুম খালিই থাকে। পিছনে শুধু বাগান, আর তেমন কিছুই নেই। তবে কি তবে? এই রুমটা কেউ নিতে চায় না। তবে ওই ছেলেগুলো কেন এই রুমগুলো নিল তা ঠিক বুঝলাম না। ওরা কি জোর করে নিয়েছিল? ওয়েল, হ্যাঁ, একরকম জোর করেই নিয়েছিল। অনেক বলার পর তারা এই রুমগুলো নিয়েছিল। তার মানে 10 জনের খুন দোতলার ওই 3টে ঘর থেকেই হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আপনি কদিন ধরে এখানে আছেন? 5 বছর। আচ্ছা, আপনি আসুন। কিছু বুঝলি? না, ওই 3টে ঘরে গিয়ে দেখতে হবে। আর ওই খুনের ব্যাপারটা, খালি ইঞ্জেকশন পুশ করা? দেখ, আগের দিন ঘরে একজন ছিল, তো তাকে চুপি চুপি ইঞ্জেকশন পুশ করা কিন্তু সহজ। কিন্তু ভাব, কালকে এক ঘরে 3-4 জন ছিল, কেউ না কেউ তো দেখবেই না, হাতাহাতিও হবে, সেখানে কিছুই হয়নি। এর মানে কি হতে পারে এদের খাবারের সাথে কিছু একটা মেশানো হয়েছিল। তাদের ঘুম যত গভীর হয়েছিল যে কেউ তাদের রুমে এসে তাদের ইঞ্জেকশন দিয়ে চলে গেছে, তারা বুঝতেই হয়তো পারেনি। মানে তুই বলতে চাইছিস ঘুমের ওষুধ বা ওই রকম কিছু? আসলে পুরো ব্যাপারটাই না আমার অনুমান। আসল ঘটনা কি ঘটেছে তার একটা লিঙ্ক বানানোর চেষ্টা করছি মাত্র। সত্যি হতে পারে, আবার নাও হতে পারে। তুই কিছু ছবি বা ভিডিও একটু দেখ তো। না রে, এখনো তো সেরকম কিছু পাইনি। এবার তারা নিজেদের ঘরে চলে গেল কিছু সময় বিশ্রাম নেওয়ার জন্য। রাত্রিরেখা ব্যালকনিতে এসে চারপাশটা দেখতে লাগলো। সন্ধ্যাবেলায় চেঁচামেচি শোনা যাচ্ছিল। ম্যানেজার সঙ্গে সঙ্গে রাত্রিরেখার কাছে এসে বলল, ম্যাডাম, তাড়াতাড়ি চলুন, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? আমাদের হোটেলের এক কর্মচারী রিককে কেউ মেরে দিয়েছে। কি? কখন হলো এসব? আর আপনারা কোথায় ছিলেন? আমরা সবাই এই নিচের রিসেপশনেই বসেছিলাম। রিক জল খাবে বলে বেরিয়ে গেল। তার কিছু সময় পর সুইমিং পুলে কিছু পড়ার শব্দ শুনে গিয়ে দেখি রিকের দেহটা পুলে ভেসে রয়েছে। চলুন নিচে। এই সমরেশ, একটু নিচে আয় তো। দাঁড়া, আসছি। ওরা 3 জন নিচে চলে আসলো। সুইমিং পুলে গিয়ে দেখে যে একটা মাঝবয়সী ছেলের দেহ জলে ভাসছে। 27-28 বছরের মতো হবে। পুলিশ ডাকা হয়েছে? হ্যাঁ, ডাকা হয়েছে। সমরেশ, ছবিগুলো একটু ভালো করে তোল। হ্যাঁ। সমরেশ ছবি তুলতে তুলতে পুলিশ চলে এলো। দারোগাবাবু বললেন, আরে রাত্রিরেখা ম্যাডাম, আপনি এখানে? কেসটা আপনি নিয়েছেন নাকি? অমরজ্যোতি বাবু, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনি? এই চলে যাচ্ছে। এই কেসটা আমি খবরে পড়েছিলাম আর কি। ভাবলাম নিশ্চয়ই কিছু একটা আছে। আর এরপর এই হোটেলের মালিক বজ্রবাবু আমাকে ফোন করেছিলেন, তাই চলে এলাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সমরেশ, তুই এই দিকটা একটু দেখ, আমি একটু আসছি। আর অমরজ্যোতি বাবু, একটু সাইডে আসুন তো, কিছু কথা আছে। চলুন ম্যাডাম। রাত্রিরেখা আর অমরজ্যোতি বাবু সবার থেকে কিছুটা দূরত্বে এসে দাঁড়ালো। ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। ওদিকে সমরেশ নিজের মতো ছবি তুলতে লাগলো।
এই সময় হোটেলের মালিক বজ্রবাবু চলে এলেন। তাকে দেখে রাত্রিরেখা আর অমরজিৎ বাবু এগিয়ে গেলেন। চলুন সবাই মিলে বসে এক জায়গায় একটু কথাবার্তা বলা যাক নাকি? আর অমরজ্যোতি বাবু, আপনিও কিন্তু আমাদের সাথে যোগদান করতে পারেন। তো ম্যানেজার বাবু, যে মারা গেল কি যেন নাম? আগে রিক। হ্যাঁ, রিক। ও কি কাজ করতো? ও হচ্ছে এখানকার ওই সার্ভিস বয় ছিল। মানে ওর ডিউটি ছিল কোনো গেস্ট যদি আমাদের এই রিসেপশনে ফোন করে তাহলে ও গিয়ে দেখতো কি সমস্যা হয়েছে, আর ওই প্রত্যেক ঘরে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসতো সময় মতো। এই কাজটাই ও করতো। ওর ডিউটি কোথায় ছিল? ও মেনলি দোতলায় ডিউটি দিত। কবে থেকে কাজ করা শুরু করেছিল? আর ও 3 মাস হলো কাজে এসছে। আর কোনো কথা ওর ব্যাপারে যেটা মনে পড়ছে? না, তেমন কিছু ছিল না। তবে তবে কি? ও খুব ভালো ছেলে ছিল, বাধ্য ছিল আর গেস্টদের খুব যত্ন নিত। এখনো পর্যন্ত যতজনকে ও সার্ভিস দিয়েছিল সবাই ওর প্রশংসা করেছে। অনেকে যারা দ্বিতীয়বার এসেছে সবাই ওর খোঁজই করেছে। তবে একটা কথা, ও শুধু রাতেই কাজ নিত। আমরা অনেকবার বলেছি, কিন্তু ও রাতেই ডিউটি নিত। যদি ওকে কোনো সময় দিনে কাজ দেওয়া হতো তো ও কারোর সাথে চেঞ্জ করে নিত। কেন? এরকম কেন? তা জানি না, ও কখনো কোনো কারণ বলেনি। তোমরা কেউ কি এই ব্যাপারে কিছু জানো? সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো, নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলতে লাগলো। রাত্রিরেখা বলে উঠল, শুনুন, আপনারা যা বলবেন জোরে বলুন। এভাবে ধীরে ধীরে বলে কিছু লুকাবেন না, না হলে আপনাদের হোটেল বন্ধ তো হবেই, আপনাদের কিন্তু কাজও যাবে। তাছাড়া আপনারা সবাই কিন্তু ফেঁসে যাবেন। 11 জন খুন হয়েছে, সংখ্যাটা কিন্তু কম নয়। তাই বলছি, বাঁচতে চাইলে সব বলে দিন। আমি কিছু বলতে চাই। কে আপনি? আমি এখানকার সার্ভিস বয়। আমি ওই 3 তলায় কাজ করি আর মাঝে মাঝে দোতলায়ও কাজ করি। আপনি কি বলতে চান? এই 3 সপ্তাহ আগের কথা, একদিন ম্যানেজার বাবু আমাকে দোতলায় 107 নম্বর রুমে যাওয়ার জন্য বললেন। আমি যাচ্ছিলাম, সেই সময় রিক ছুটে এসে আমাকে আটকে দিয়ে ম্যানেজারকে বলল যে ও যাবে। সে কিছুতেই আমাকে যেতে দিল না, নিজে চলে গেল। হ্যাঁ, আরেকটা কথা, 107, 108, 109 এই 3টে রুমে ওই সব সময় যেত, কাউকে যেতে দিত না। এরকম কেন? তা জানি না, ও নিজেই জানে। আচ্ছা, যে দুদিন এরকম ঘটনা ঘটে, ওই দুদিন কি এই রুমে কেউ গেছিল? হ্যাঁ, ওদিন রিকি গেছিল। আর কেউ কিছু বলতে চান? আমি কিছু বলতে চাই। আপনি? আমি নিমেষ, গেস্টদের ওই জিনিসপত্র ওদের রুমে নিয়ে যাই। বলুন, আপনি কি বলতে চান? এই যেদিন ঘটনাটা ঘটেছিল তার 2-3 দিন আগে, গভীর রাতে আমি ওকে ওই বাগানের দিক থেকে আসতে দেখেছিলাম। পিছনের দরজা দিয়ে ঢুকছিল। আমি জিজ্ঞাসা করতে বলল বাগানে একটা শব্দ আসছিল, তাই দেখতে গেছিল। আমি বললাম আমাকে ডাকতে পারতে। ও বলল না না, তেমন কিছু না, কিছু নেই বাগানে। তারপর চলে গেল। এই তেমন অস্বাভাবিক না হলেও মনে আসলো, তাই বলে দিলাম। ভালো করেছেন। আর বাকিরা কিছু বলতে চান? সবাই একে অপরের দিকে তাকালো, কিন্তু কেউ কিচ্ছু বলল না। আচ্ছা, এবার বলুন তো, যে দুদিন ঘটনা ঘটেছে সেই দুদিন আপনারা কি লক্ষ্য করেছেন? কিছু শুনেছেন? কিছু দেখেছেন? ভালো করে মনে করে বলুন। সবাই নিজেদের মধ্যে কথা না বলে না সূচক ঘাড় নাড়ল। আচ্ছা, যারা মারা গিয়েছেন তাদের মধ্যে কি কিছু লক্ষ্য করেছিলেন? তাদের ব্যবহারে কিছু আলাদা? না তো, স্বাভাবিক যেমন মানুষ আসে তেমন তারা সেরকম এসেছিল। অদ্ভুত কিছু তো আলাদা করে ছিল না। ওরা কখন এন্টার করেছিল? এই দিশানি, বলো। দিশানিকে? আমি আমি এখানকার রিসেপশনিস্ট। কে কখন এন্টার করে, কে কখন এক্সিট করে, আমি সব লিখে রাখি। আমি খাতা দেখে এক্ষুনি বলে দিচ্ছি আপনাকে। তাহলে যারা মারা গেছে সবার পরিচয় আমি জানতে চাই, আমাকে দিন। ম্যাডাম, আমার কাছে সব আছে। আপনি বডি নিয়ে যাওয়ার সময় সব পরিচয়পত্রগুলো নিয়ে গেছি। আপনাকে আজকে রাতের মধ্যে আমি মেসেজ করে দেবো। আচ্ছা, ঠিক আছে। এই বলে সবার থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। এইবার ওই রিসেপশনিস্ট তার খাতা নিয়ে এলো। ম্যাডাম, এই যে
সবাই সকাল বা দুপুরের মধ্যেই এসেছিল। এই যে 3 জন আর এই হচ্ছে 7 জন। প্রথম দিন নির্মলেশ দাস, এন্টার 12:56 PM, রুম 107। ওকে। সুপ্তরাজ সরকার, এন্টার 1:32 PM, রুম 108। রাজদীপ্ত ভৌমিক, এন্টার 1:58 PM, রুম 109। গতকালের ঘটনায় রাজ 107, সুদেশ 107, কিশোর 108, হর্ষ 108, বেদ 108। ওকে। সন্দেশ 109, আদেশ 109। এরা সকলেই দুপুর 12:22 এসেছিল। সমরেশ এই পেজটার ছবি তুলে নিল। বজ্রবাবু, আপনার কিছু বলার আছে? আমি কিছু জানি না, কিভাবে এমন হলো আমি কিছু বুঝতে পারছি না। এটা কিভাবে হয়? আপনার হোটেলে এত কাণ্ড হয়েছে আর আপনি কি করে জানেন না? এই বিশ্বাস করুন, আমি জানি না কিভাবে এসব হয়েছে এখানে। আপনি কি একা দেখাশোনা করেন এই হোটেল? না, আমার পুরো পরিবার আসে এখানে, সবাই মিলে দেখাশোনা করি। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমরা 4 জন থাকি, আমি, আমার স্ত্রী আর 2 ছেলে। দুটো ঘটনার দিন কে এসেছিল? আমি এসেছিলাম, ওরা শেষ 2 মাস আগে এসেছিল। আচ্ছা, আপনার হোটেলের সিসিটিভির ফুটেজটা একটু দেখান তো। বজ্রবাবু, ম্যানেজার আর সব কর্মচারী মুখ নিচু করে দাঁড়িয়ে থাকলো, কেউ কিচ্ছু বলল না। রাত্রিরেখা আবার বলে উঠল, কি হলো বলুন, চুপ করে থাকবেন না। জি নেই। নেই? নেই মানে কি? আমি বলছি আসলে আমাদের হোটেলটাতে সিসিটিভি ছিল। প্রথম ঘটনার একদিন আগে, মানে গত বুধবার রাত্রে আমাদের এক কর্মচারী শিরিষ সিসিটিভি কন্ট্রোল রুমে ঢুকে সব কানেকশন আর কন্ট্রোল নষ্ট করে দেয়। আর ওই রাতেই আবার সবার ঘুমানোর পর সব ক্যামেরা ভেঙে দেয়। ও এখন কোথায়? ঘটনার দিন সকালে ও ডিউটি থেকে চলে যাওয়ার পরেই সব জানাজানি হয়। মালিক আসেন ওই সকাল 10টায়। উনি রুমে গেলে দেখেন এই অবস্থা। তারপর আর ওর সাথে যোগাযোগ করা যায়নি, আর তারপর থেকে ও কাজেও আসেনি। আপনাদের একজন কর্মচারী গত বৃহস্পতিবার থেকে আজ বুধবার 1 সপ্তাহ কাজে আসেনি, আর আপনারা কোনো ব্যবস্থা নেননি? আমরা পুলিশে কমপ্লেন করেছিলাম, ওর বাড়িতেও গেছিল আমার লোক, কিন্তু ও বাড়িতে নেই। আর তারপর আজকে বুধবার, গত বৃহস্পতিবার ওই ঘটনার পর প্রায় 4 দিন কেটে গেছে। আপনারা ওটা ঠিক করেননি কেন? আসলে আমাদের এই ইলেকট্রনিক্স জিনিসগুলো ঠিকঠাক করে মন্টুদা, কিন্তু ও এখন ওর দেশের বাড়ি রয়েছে। এই কালকে আসবে, কালকে ওটা ঠিক করার কথা। বাহ, এত বড় একটা হোটেল, কোনো সিসিটিভি নেই, আর সব প্রশ্নের একটা না একটা অজুহাত লেগেই আছে। ঠিক আছে, আপনারা যান। এরপর সমরেশ আর রাত্রিরেখা নিজেদের ঘরে চলে গেল। এবার তারা একসাথে বসে আজকে যা যা জিনিস পেয়েছে বা দেখেছে সব নিয়ে আলোচনা করতে লাগলো। আচ্ছা, তোর কি মনে হচ্ছে? আর কি কোনো প্রমাণই এরা রাখেনি? কি হতে পারে? এতগুলো খুন করে কার কি লাভ? কি সম্পর্ক এদের? আচ্ছা, এই দেখ তো ছবিগুলো দেখে কিছু পাস কিনা। কই দেখা। এইবার সমরেশ এক এক করে নিজের সব তোলা ছবি রাত্রিরেখাকে দেখালো। রাত্রিরেখা বলল, চ, আজকের মতো থাক, রাতে একটু ভাবি, বুঝলি? তুই একটু ভাব, কাল সকালে কথা হবে। বেশ, চ টাটা, আমি নিজের ঘরে গেলাম। সমরেশ নিজের ঘরে চলে গেল। রাত্রিরেখা সব জিনিসগুলো নিয়ে মাথায় সাজাতে লাগলো। ঠিক সেই সময়ে দ্বারকা বাবুর মেসেজ ঢুকলো ফোনে। সেখানে সব ভিকটিমদের পরিচয় বিস্তারিতভাবে লেখা আছে। রাত্রিরেখা ভালোভাবে পড়ে নিল। নির্মলেশ দাস একজন সরকারি কর্মচারী, সুপ্তরাজ সরকার ছিলেন একজন ব্যবসায়ী, আর রাজদীপ্ত ভৌমিক ছিলেন একজন মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মচারী। এদের মধ্যে কি কোনো মিল থাকতে পারে? মনে তো হচ্ছে না। সবার বাড়ি তো আলাদা আলাদা জায়গা থেকে এসেছিলেন। মিস্টার দাস বাঁকুড়া, মিস্টার সরকার হাওড়া, আর মিস্টার ভৌমিকের বাড়ি দার্জিলিংয়ে। এদের খুন করার মোটিভটা কি থাকতে পারে? ভাবতে ভাবতে সে পরের 7 জনের ঠিকানা দেখল।
সবকটাই আলাদা। এখানেও তো সবার বাড়ি আলাদা, তাহলে লিঙ্কটা কোথায়? দেখতে দেখতে ওর চোখ আটকে গেল একটা জিনিসে। সেখানে লেখা আছে এই 7 জন প্রত্যেকেই বিডি কলেজ থেকে নিজেদের গ্র্যাজুয়েশন সমাপ্ত করেছে। সবার বয়স 26 বছর, আর সবাই 2015 থেকে 18 সালের ব্যাচ। যাক, একটা লিঙ্ক তো পাওয়া গেল অ্যাটলিস্ট। তার মানে ওই কলেজে কি কিছু হয়েছিল? তাহলে আগের 3 জনকে কে মারলো, আর কেনই বা মারলো? ওদের সাথে কি সম্পর্ক ছিল? রাতের খাবার এসে গেল। খেয়ে নিয়ে রাত্রিরেখা নিজের কাজে লেগে গেল। পরের দিন সকালবেলা অ্যালার্মের সাউন্ডে রাত্রিরেখার ঘুম ভেঙে গেল। ঘরের জানলা দিয়ে সূর্যের আলো এসে ঘরটাকে আলোকিত করে দিয়েছে। জানলা দিয়ে গ্রামের সকালটা অদ্ভুত সুন্দর লাগছে। সে বেরোতে যাবে ঘর থেকে, তখন দরজার সামনে দেখলো একটা ঢিল মোড়া কাগজ পড়ে আছে। তুলে নিল। কাগজটা খুলে তার ভয় লাগতে শুরু করলো। দেখলো লেখা আছে, সময়ে আছে চলে যা, নয়তো বিপদে পড়বি। সে সঙ্গে সঙ্গে সমরেশকে ডাকলো। সমরেশ, এই সমরেশ, দরজাটা খোল। বেশ কয়েকবার ডাকার পর ঘুম চোখে সমরেশ দরজা খুলল। কি হয়েছে নাকি? সকাল সকাল চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? রাত্রিরেখা কাগজটা সমরেশের হাতে দিল। আরে দেখ, এটা কি? এটা পড়ে দেখ। সময় আছে চলে যা, না তো বিপদে পড়বি। হুমকির চিঠি? ঠিক বুঝেছিস, কি সৌভাগ্য আমার। কিন্তু কিন্তু এটা দিল কে? এটা জানলে আমি তোর কাছে কেন আসতাম? তবে ভেবে দেখ, আমরা যে পথে এগোচ্ছি সেটা আমরা ঠিক এগোচ্ছি, তাহলে কেন কেউ তোকে হুমকির চিঠি দেবে? ঠিক বলেছিস তো। আচ্ছা বেশ, আর কিছু জানতে পারলি? দারোগা বাবু সব ভিকটিমদের সম্পূর্ণ ডিটেলস আমাকে দিয়েছেন। সেখান থেকে আমরা জানতে পারলাম পরের 7 জন বিডি কলেজ থেকে 2015 থেকে 18 সালের ব্যাচে গ্র্যাজুয়েশন পাস করে। তার মানে ওই কলেজে কোনো কিছু হয়েছিল, তাই তো? না, আমার সেটা মনে হয় না, কারণ প্রথম 3 জন তাদের কোনো লিঙ্ক আমি পাইনি। সবার বাড়ি আলাদা জায়গায়, আর চাকরি সূত্রেও সবাই আলাদা। আজকে ওই ঘরগুলো ভালো করে সার্চ করতে হবে, কিছু না কিছু একটা পাওয়া যাবে। তার আগে বজ্রবাবুকে একবার ডাকতে হবে। চত, রেডি হয়ে নে। ডাকার আগেই বজ্রবাবু এসে হাজির হলেন হোটেলে। রাত্রিরেখার সমরেশ নিচে নেমে দেখে বজ্রবাবু বসে আছেন, ম্যানেজারবাবুও রয়েছেন। গুড মর্নিং। আপনাদের কোনো অসুবিধে হয়নি তো রাতে? গুড মর্নিং। না না, কোনো অসুবিধা হয়নি, ঘরগুলো সত্যিই ভালো। আচ্ছা, এখন আমরা একটু বেরোচ্ছি, আপনারা কিন্তু এখানেই থাকবেন। আমরা দুপুরের মধ্যেই চলে আসব। এই বলে ওরা বেরিয়ে গেল। কি যে হলো আমার হোটেলটার, কার নজর পড়ল! উফ! ঠিক 12:30 নাগাদ সমরেশ আর রাত্রিরেখা চলে আসলো। আপনারা এসেছেন, আমরা আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। বলছি, আপনি কিছু মনে না করলে ওই 107, 108 আর 109 ওই ঘরটা না আমরা একটু দেখতে চাই। না না না, মনে করার কি আছে। এই ম্যানেজার বাবু ওর ঘরগুলো চাবি নিয়ে আসুন তো। ম্যানেজারবাবু চাবি নিয়ে আসলেন, আর তারপর তারা 4 জন দোতলায় ওই ঘরগুলোর দিকে আসলো। ঘরটা খুলুন, খুলুন ম্যানেজার বাবু। খুলছি। মহেশবাবু দরজা খুলে দিলেন। আমি আর সমরেশ একটু ভেতরে যাচ্ছি, আপনারা দাঁড়ান, দরকার পড়লে ডেকে নেব। রাত্রিরেখার সমরেশ ভিতরে ঢুকল। ঘরের প্রত্যেকটা কোণা ভালো করে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে কিছু একটা হঠাৎ হোঁচট খেয়ে দেওয়ালে ধাক্কা লাগতেই দেওয়ালটা খুলে গেল ঠিক দরজার মতো। সমরেশ গিয়ে পড়ল 108 নম্বর রুমে। দূর থেকে দরজা বোঝার ক্ষমতাই নেই জিনিসটাকে, পুরো দেওয়ালের মতো রং করা। সবাই ওটা দেওয়াল বলেই মনে করবে। বজ্রবাবু আর ম্যানেজার বাবু, একবার আসুন তো। এটা কি? আপনাদের হোটেলে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার ভিতরও দরজা আছে? কি এটা? কেন এই গুপ্ত দরজা করা হয়েছে? বজ্রবাবু আর ম্যানেজারবাবু একে অপরের দিকে তাকালো।
ওদের মুখ দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে পড়েছে। দুজনের অবস্থা একই রকম। সমরেশ, তুই ঠিক আছিস? হ্যাঁ, অল ওকে। বলুন আপনারা কি বলতে চান। এই বলবেন তো যে কিছু জানেন না? জানেনটা কি সেটা একটু বলুন তো। হোটেল তো আপনারই নাকি বজ্রবাবু? আপনার তো এটা জানা উচিত। চুপ থাকবেন না, বলুন। দেখুন, আমি এ বিষয়ে কিচ্ছু জানি না। এই হোটেলের এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া যায় এরকম রাস্তা আছে আমার ধারণা ছিল না। আচ্ছা ম্যানেজার বাবু, আপনি কি জানতেন? না, আমি এ বিষয়ে কিছু জানি না। তবে একটা কথা। কি? 2 মাস আগে আমাদের এই দোতলাটা সম্পূর্ণ রেনোভেট করা হয়েছিল। হয়তো সেই সময়ই এই কাজ করেছে। কোন কন্ট্রাক্টর এই কাজ করেছে তার নাম্বারটা দিন তো। এখনই আনছি। রাত্রি, এদিকে আয়, জলদি। সমরেশের ডাক শুনে রাত্রিরেখা পাশের ঘরে গেল। গিয়ে দেখে সমরেশ ওই ঘরের বিছানার চাদর আর তার নিচের প্লাইউডটা তুলে ফেলেছে। ওই বক্স খাটের তলায় ভর্তি ভর্তি বড় বড় বাক্স। রাত্রিরেখা গিয়ে একটা বাক্স খুলে ফেলল। দেখলো একগাদা ছোট ছোট প্যাকেটে সাদা গুঁড়োর মতো কিছু রয়েছে। একটা প্যাকেট বার করে শুঁকে দেখল। চমকে উঠল সে। সমরেশ, দেখ তো বাকি ঘরগুলোর মধ্যে এরকম দরজা আছে নাকি। ম্যানেজার বাবু, আসুন তো। 107 নম্বর রুমে এসে রাত্রিরেখা তাড়াতাড়ি বিছানার চাদর আর প্লাইউডটা তুলল। দেখল ওর নিচেও ভর্তি বাক্স। একটা বাক্স খুলে দেখে ঠিকই একটা প্লাস্টিকে সাদা গুঁড়োর মতো এখানেও। এর মধ্যে সমরেশ বলল যে 108 নম্বর রুমে দুটো দেয়ালে একই রকম দরজা রয়েছে, 107 আর 109 রুমের সাথে যোগাযোগ করার জন্য। 109 নম্বর রুমের বিছানার তলা তো একই জিনিস পাওয়া গেছে। আপনারা কি জানেন এগুলো কি? না না, কি এগুলো? এগুলো হলো ড্রাগস। কেউ আপনার হোটেলে থেকে এই ড্রাগসের ব্যবসা চালাচ্ছে আর আপনি কিছুই জানেন না। বাহ, ইচ্ছে করে দরজাগুলো বানানো হয়েছে যাতে এই কাজে তাদের সুবিধে হয়। নিশ্চয়ই বাইরে থেকে ভিতরে আসার কোনো না কোনো রাস্তা তো আছেই। এই 3টে রুমের মধ্যে যে কোনো একটাই আছে, ওটাকে খুঁজতে হবে। সমরেশ, দেখ তো, আপনারাও দেখুন। এবার সবাই মিলে বাইরে থেকে ভিতরে আসার রাস্তা খুঁজতে লাগলো। সেটা পাওয়া গেল 109 নম্বর রুমের ব্যালকনির পাশে। দেখুন, এই যে তার মানে যে বা যারা আসে তারা কিছুর সাহায্যেই দোতলার বারান্দাতে আসে, তারপর দরজা দিয়ে 109 রুমে আসে। ব্যাস, একটা রুমে ঢুকলো তো বাকিগুলোতে সহজেই আসা যাবে। আর এই দিকটাতে জঙ্গল আছে, বেশি মানুষও আসে না, সুবিধা পেয়ে গেছে। ড্রাগসের কারবার কুলে বসেছে। কিন্তু কে এমন করছে বলুন তো? সেটা খুব তাড়াতাড়ি বার করে দেব। আচ্ছা ম্যানেজার বাবু, যে রিনোভেশন করেছে এই ফ্লোর, তার নাম্বারটা কি এনেছেন? এই যে এই নাম্বার, ওর নাম প্রীতেশ। রাত্রিরেখা নাম্বারটা নিয়ে নিল। এরপর সে পুলিশকে ফোন করে দিল যাতে তারা শীঘ্রই এইসব ড্রাগস উদ্ধার করে নিয়ে যায়। ঘরটা বন্ধ করে দিন, লাগলে আবার আসবো। চ সমরেশ, গ্রামটা একটু ঘুরে আসি। পরের দিন সকালবেলা প্রীতেশ আসলো হোটেলে। আপনি প্রীতেশ? আপনি এই হোটেলের রিনোভেশন করেছেন? আমি প্রীতেশ। আমি এই হোটেলের ফার্স্ট ফ্লোরে রিনোভেশনে কাজ করেছি। তো কোনো ঘরের মধ্যে দরজা কেন বানিয়েছিলেন? এটা করা কি উচিত? দেখুন, আমাকে যা বলা হয়েছে আমি তাই করেছি। আপনাকে কে এরকম বলেছে যে 3টে ঘরের মধ্যে গুপ্ত রাস্তা তৈরি করতে? বলুন, চুপ করে থাকবেন না। জি ম্যানেজার বাবু। ম্যানেজার বাবু, আপনি আপনি এই দরজা বানানোর কথা বলেছেন? মহেশ, তুমি এই কাজ করেছো, কিন্তু কেন? বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমি ওনাকে কোনো রকম ইনস্ট্রাকশন দিইনি। আমি শুধু তদারকি করেছি, আর কিছু করিনি। বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন। এখন আর এসব বলে কিছু হবে না। ভালো হবে যদি সব কথা আপনি বলে দেন। আর এটাও বলে দিন, ওরা সবাই আপনার এই ড্রাগ ব্যবসার কথা জেনে গেছিল বলে আপনি তাদের মেরে ফেলেন, আর আপনাকে যে সাহায্য করলো তাকেই মেরে দিলেন। বাহ, ভালো মানুষের সুযোগ নিয়ে ওকে ব্যবহার করলেন, আর যখন ভাবলেন যে আপনি ধরা পড়ে যাবেন তখনই ওকে মেরে দিলেন। আমি কিছু করিনি, এই সব মিথ্যে। আমি কিছু করিনি। আপনার ভালো এতে যে আপনি সবটা মেনে নিন,
না হলে পুলিশ ডেকে দুঘা দিলে না সব বেরিয়ে আসবে। সমরেশ, অমরজ্যোতি বাবুকে ফোন করে বল কালপ্রিট পাওয়া গেছে, এসে নিয়ে যেতে। ছি ছি মহেশ, আমি তোমার থেকে এটা আশা করিনি। তুমি তুমি এটা করতে পারলে? মহেশবাবু কেঁদে ফেললেন। বারবার বোঝাতে লাগলেন যে কিচ্ছু করেননি তিনি, কিন্তু ওখানে উপস্থিত কেউ সেটা বিশ্বাস করল না। এর মধ্যেই পুলিশ এসে পড়ল। হাবিলদার, একে গাড়িতে তোলো। আর ধন্যবাদ ম্যাডাম এত বড় একটা ঘটনা ধরার জন্য। এটাই তো আমার কাজ। আর একটা কথা, এই হোটেল থেকে সব বাধা সরিয়ে নিন। হ্যাঁ নিশ্চয়ই, আমি আজ বিকেলের মধ্যেই হোটেলটা আবার খোলার পারমিশন দিলাম। ধন্যবাদ দারোগা বাবু, আর আপনাদেরও ধন্যবাদ এই সমরেশ বাবু, রাত্রিরেখা ম্যাডাম। পুলিশ চলে গেল। সমরেশ আর রাত্রিরেখা নিজেদের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। এবার কি প্ল্যান? আর কি, বাড়ি চ, এই কেস তো শেষ। তারা হোটেলেই ফিরে যাওয়ার পরের দিন রাত্রিবেলা কয়েকজন হোটেলের পিছনে বাগানে এসে দাঁড়ালো। একটা কালো গাড়ি এসে নিঃশব্দে দাঁড়ালো। একটা ফোল্ডিং মই বার করলো কেউ, সেটা ওই দোতলার ব্যালকনির সাথে লাগিয়ে দিল। গাড়ি থেকে 2-3 জন বেরিয়ে মই বেয়ে উঠে গেল। নিচে 3-4 জন আরও দাঁড়িয়ে রয়েছে। এবার একজন ওই 109 নম্বর রুমের গুপ্ত দরজা দিয়ে ভিতরে চলে গেল। তারপর নিচের একজনের কাছে একটা ফোন আসলো। একবার বাজতেই ফোনটা ধরল সে। কয়েক সেকেন্ড কানে ধরে ফোনটা কেটে দিল। এবার দেখা গেল উপরের ব্যালকনিতে একজন দাঁড়িয়ে রয়েছে। এবার একজন একটা মোটা দড়ি নিয়ে মই বেয়ে উঠে গেল। এবার নিচে একজন ওই গাড়ি থেকে একটা বাক্স নিয়ে এসে ওই দড়ির নিচে থাকা আংটার সাথে লাগিয়ে দিল। উপরে থাকা 4 জন মিলে টেনে তুলল বাক্সটা। এবারে 20-30টা বাক্স এইভাবেই ওঠানো হলো। তারপর সবাই চলে গেল একে একে। পরের দিন থেকে আবার হোটেল নিজে ছন্দে ফিরে এলো। পরের দিন মিস্টার আর মিসেস জোন্স নামে এক দম্পতি এসে উপস্থিত হন এই হোটেলে। Hey lady, will we get a room in this hotel? Yes, absolutely, sir. Wow, the hotel looks beautiful. Thanks, madam. What type of room you want? We need a room where we get more silence. I cannot like crowd, so please give us the most silent room in this hotel. Okay, madam. Another thing, we cannot take room at ground floor. Please avoid that. Okay, madam. So which floor are you prefer mostly between first and second floor? Second floor. Okay, madam. Wait a minute. Can you show the rooms of second floor? Sure, ma'am. Please come with me. Sure. ঘরগুলো সব দেখার পর মিসেস জোন্সের 203 নম্বর রুম সবচেয়ে পছন্দ হয়। দিশানি রুমটা তাদের দেয়। আরেকজন তাদের জিনিসপত্র নিয়ে ওই ঘরে চলে যায়। 203 নম্বর রুমটা ঠিক হোটেলের পিছনে বাগানের ওপরে। দিনটা কোনো রকমেই কেটে গেল। রাতের বেলায় ওই দম্পতি ব্যালকনিতে বসে হাওয়া খাচ্ছিল। সে সময় লক্ষ্য করলো একটা কালো গাড়ি এসে থামলো ওই বাগানের মধ্যে। Look, what's going on here? What? Look at the garden. I'm coming soon. Okay. আগের দিনের মতোই গাড়িটা নিঃশব্দে আসলো। ফোল্ডিং মই বার করলো, সেটা ওই দোতলার ব্যালকনির সাথে লাগিয়ে দিল। আবার গাড়ি থেকে 2-3 জন বেরিয়ে মই বেয়ে উঠে গেল। নিচে 3-4 জন দাঁড়িয়ে। তারপর নিচের একজনের কাছে একটা ফোন এলো। বাজতেই ফোনটা ধরল সে। কয়েক সেকেন্ড কানে দিয়ে কেটে দিল। তারপর আবার সব বাক্স নামিয়ে নিল। উপরে থাকা লোকগুলো মোটা দড়ির আংটার সাথে এক একটা বাক্স লাগিয়ে উপরে তুলল ধীরে ধীরে। মিসেস জোন্স আসলেন। মিসেস জোন্স তাকে কি কি ঘটেছে সব খুলে বললেন। ওই রাতে আর কিছু হলো না। পরের দিন সকালবেলা অমরজ্যোতি বাবু এসে মিসেস জোন্সকে খুঁজতে লাগলেন। রিসেপশনিস্ট দিশানি 203 নম্বর রুমে ফোন করলো। হ্যালো, আমি দিশানি বলছি রিসেপশন থেকে। মিসেস জোন্সকে পুলিশ দারোগা একটু খুঁজছেন। okay, we are coming. ওকে, থ্যাংক ইউ। Let's go. The time has come. Yes. পুলিশ অফিসারের পরেই বজ্রবাবু আসলেন। আরে দারোগা বাবু, আমাকে ডাকলেন কেন? কিছু হয়েছে? একটু অপেক্ষা করুন, এক্ষুনি সব জানতে পারবেন। এবার মিস্টার আর মিসেস জোন্স আসলেন। সব ঠিক আছে তো? একদম সব ঠিক আছে।
মিসেস জোন্সকে বাংলায় কথা বলতে শুনে সবাই অবাক। এবার সবার মুখের অবস্থা দেখে মিস্টার আর মিসেস জোন্স তারা তাদের ছদ্মবেশ খুলে নিজেদের আসল রূপ অর্থাৎ রাত্রিরেখার সমরেশের রূপে ফিরে আসলো। সবাই আরও একবার আকাশ থেকে পড়ল। বজ্রবাবু মনে হলো একটু বেশি ধাক্কা খেলেন। রাত্রিরেখা ম্যাডাম, আপনি? হ্যাঁ আমি। কেন, আমাকে আশা করেননি? না না, তা না, আপনি এরকম ছদ্মবেশে কেন? ছদ্মবেশ না ধরলে যে আসল অপরাধী তাকে যে ধরা সম্ভব হতো না। এই আসল অপরাধী মানে? সব তো আমার ম্যানেজার করেছে, তাই তো আমি তাকে জেলে পাঠালেন। ওটাই তো প্ল্যান ছিল। আসল জনকে ছেড়ে আরেকজনকে দোষী করলে সে ভাববে তার রাস্তা ক্লিয়ার, আবার এই কাজ শুরু করবে। আর হলেও তাই। গত পরশু তারা আসলো, তাদের কাজ ওই ড্রাগ ভর্তি বাক্স রাখলো, আর গতকাল সেটা নিয়ে যেতে গেল। কিন্তু তাদের জানা ছিল না যে পুলিশ তাদের ঘিরে ছিল। ব্যাস, ধরা পড়ে গেল। কি বলেন অভিকবাবু, ঠিক বললাম তো? অভিক? ও কোথা থেকে এলো? ওই তো দেখুন। সবাই ঘরের দরজা থেকে তাকালো, দেখলো বজ্রবাবুর বড় ছেলে দাঁড়িয়ে রয়েছে। তার হাতে হাত করা পরিয়ে পাশে দাঁড়িয়ে আছে কয়েকজন হাবিলদার। নিজের ছেলের এই অবস্থা দেখে বজ্রবাবু বেশ খানিকটা রেগে গিয়ে বললেন, আপনারা আমার ছেলেকে কেন ধরে এনেছেন? কি করেছে ও? ড্রাগ পাচার আর আর 10 জন গেস্ট আর একজন হোটেল কর্মচারী, মোট 11 জনকে খুন। আর বেশি কিছু করেনি। না না না, ওকে মিথ্যে ভাসানো হচ্ছে। ও এসব করেনি। কালকে রাতে ও পুলিশের হাতে ধরা পড়েছে, পালাতে পারেনি। ও, আপনারা আমার ছেলেকে ভাসাচ্ছেন। ও এগুলো করতেই পারে না। খুব ভালো। তা অভিকবাবু, আপনি সব বলবেন নাকি আমি বলবো? না, এত কাজ করেছেন, সে অকাজ হোক না কেন, করেছেন তো হাঁপিয়ে গেছেন নিশ্চয়ই। কোনো চাপ নেই, আমি বলছি। যেদিন আমরা এখানে আসি ওদিন রাত্রে আমি কেস নিয়ে ভাবছিলাম। এখন মিডিয়ার যুগ, তো সোশ্যাল মিডিয়াতে আমি বজ্রবাবুকে সার্চ করি। ওনার প্রোফাইল দেখার পর আমি ওনার ছেলে অভিকের প্রোফাইল পাই। আমি সেখানে গিয়ে চেক করতে থাকি। অনেক ছবি হাইড করা ছিল, উনি করে দিয়েছিলেন। কিন্তু ওই যে বলে, অপরাধী যতই চালাক হোক না কেন, সূত্র ছেড়ে যাবেই। তো উনিও একটি ছবি হাইড করতে ভুলে গেলেন। সেই ছবিতে আপনি বজ্রবাবু আপনার পুরো পরিবারের সাথে ওই 7 জন ছেলে ছিল। ওই 7 জন আপনার ছেলের বেস্ট ফ্রেন্ড ছিল, তাই ছবিতেই বোঝা যাচ্ছে। আরে মিল তো ছিলই। আপনার ছেলেও 2015 থেকে 18 বিডি কলেজের একই ডিপার্টমেন্টের ছাত্র ছিল। ওর কলেজে গিয়ে আমরা সেটা জেনে এসেছি। আর এই বন্ধু বেদের মিডিয়া প্রোফাইল থেকে 2 সপ্তাহ আগের এই ছবিটা পেয়েছি। এখানে স্পষ্টভাবে আপনার ডান হাতের আঙুলে ওই আংটি দেখা যাচ্ছে, কিন্তু এখন সেটা কোথায়? আপনি কিছু বলবেন না জানি, আমি বলছি। রাত্রিরেখা একটা সোনার আংটি বার করে সবার সামনে তুলে ধরল। বজ্রবাবু আর কিছু বললেন না। এই আংটিটা যে তার ছেলের, এটা তিনি জানতেন। আপনার বাবা বলেছিলেন 2 মাস আপনি আসেননি, তবে এটা কিভাবে এই হোটেলের পিছনের জঙ্গলে আসলো? আপনার 2 সপ্তাহ আগের ছবিতেও এই আংটিটা আছে, তার মানে আপনি মাঝে এখানে এসেছিলেন। আসলেও আপনি সামনে না এসে জঙ্গলে কেন এসেছিলেন? আর চুপ করে থাকবেন না, এবার বলুন। না, আপনি মুখ খুলবেন না। আমি বলি তাহলে, রিককে আপনি টাকা দিতেন, ও আপনাদের এই কাজটা জানতো। তাই 107, 108 আর 109 রুমে যারা থাকতো তাদের রাতের খাবারে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে দিত। আর হ্যাঁ, কাজ শুরুর আগে কেউ ফোন করত, সেটা আসতো গোডাউন থেকে, যারা ড্রাগ রাখতো তাদের কাছে। এই 3টে রুমের একটা থেকে রিককে ফোন করা হতো। 67 নাম্বারেও ওটা ডাইরেক্ট কানেক্ট থাকতো গোডাউনের ওই টেলিফোনের সাথে। গোডাউনে বসে থাকতো এমন কেউ, সে রাস্তা ক্লিয়ার শুনে ওই ছেলেদেরকে বলে দিত। তারপর আর কি, তাদের কাজ তারা করতো, কারোর ঘুম ভাঙতো না। আবার যাওয়ার আগে সবাইকে ঠিকভাবে রেখে চলে যেত। এভাবেই চলছিল। কিন্তু বাধা পড়লো গত বৃহস্পতিবার কাজের সময় গেস্টগুলোর ঘুম ভেঙে যায় কোনোভাবে। আর কি, এই যে ড্রাগ পাচার করছে, সিরিঞ্জ তো থাকেই, ওটে দিয়ে খুন করে দেয় সবাইকে। আর এই 7 জন সবাই জানতো অভিকের ড্রাগ পাচারের কথা। তারা এবার টাকা কামানোর জন্য ব্ল্যাকমেল করতে থাকে।
আর কি, অভিকবাবু তার সব বন্ধুদের আসতে বলে তাদের হোটেলে, তারা আসলো, আর এই সুযোগও ছাড়লো না রিকের সাহায্য নিয়ে সবাইকে মেরে দিল। আগের 3 জনকে এই 7 জনের মধ্যে কেউ একটা মেরেছিল, আর গতকাল যারা এসেছিল সবাই গারদে। আমি সব ঠিক বললাম তো অভিকবাবু? আভিক কিচ্ছু বলল না, শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ল। ম্যানেজার বাবু কিছুই করেননি, ওনাকে ফাঁসানোটা আমাদের একটা প্ল্যান ছিল, ওটা না করলে এগুলো মাথায় আসতো না। আর ওই গোডাউনে কে অত রাত্রে ফোন ধরতো? এই যে কালকে রাতের ভিডিও। দেখলো ওই গোডাউনে বজ্রবাবু নিজে বসে আছেন। তিনি কাকে ফোন করলেন, তারপর বেরিয়ে গেলেন চুপচাপ। আর কিছু বলা লাগবে তো বলুন মিস্টার বজ্রবাবু আর রবিকবাবু, কেন করলেন? নিজেরই তো হোটেল ছিল, নিজের বদনাম এভাবে নিজে কেন করলেন? এই হোটেল চলতো না, আমি বিক্রি করতে চাইতাম কিন্তু আমার স্ত্রী দিত না। ওই টাকা ইনকামের জন্য ড্রাগের ব্যবসা শুরু করি, তারপর হাত করি ওই রিককে, ও আমাদের সাথে কাজ করত। তারপর একদিন লোকজন জানতে পারলো যে আমার নির্দেশেই ওরা খুন করলো। ওরা সব বন্ধুরা জেনে গেছিল, ওরা ব্ল্যাকমেল করছিল, টাকা না দিলে আমাদের কথা পুলিশকে জানাবে বলেছিল, তাই ওদেরও মেরে দিলাম। কিন্তু আমি ম্যানেজারকে দোষী করার পর আবার শুরু করি, কারণ আগের দিন অত টাকার মাল পুলিশ নিয়ে যায়, তাই করেছিলাম। ভাবতে পারিনি আপনারা ধরে ফেলবেন। পুলিশ বাবা ও ছেলেকে নিয়ে গেল। আরে পাগলি কি দিলি রে? কেন? ওহ ভাই, যা যা গেল, এরকম ভাবে কেস সলভ কোনোদিন করিনি। তা ঠিক বলেছিস। চ, আবার নতুন কোনো কেস কবে আসবে তাই দেখি।